নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে এক্ষুনি আমাদের মনের ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে। বউ সেজে ড্রেসিং টেবিলের সামনে বসে আছে মেঘ। ওর থেকে কিছুটা দূরে বেডের উপর বসে হাত দিয়ে নিজের মাথায় চেপে ধরে আছেন দিশা। টেনশনে দিশার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এই মুহূর্তে ওর ঠিক কী করা উচিত সেটা ও নিজেও বুঝতে পারছে না। দিশাকে খুব চিন্তিত দেখালেও মেঘের চোখে মুখে কোনো রকম চিন্তার ছিটে ফোটাও নেই। ও স্থির দৃষ্টিতে দাঁতে দাঁত চেপে ড্রেসিং টেবিলের মিররের দিকে তাকিয়ে আছে। ওকে এতটা চুপচাপ দেখে দিশা বসা থেকে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলল, হোয়াটস রং উইথ ইউ মেক? এভাবে চুপচাপ বসে আছিস কেন? এক্ষুনি আঙ্কেলকে গিয়ে বলে দে যে তুই এই বিয়েটা করতে চাস না। যা গিয়ে বিয়েটা ভেঙে দে। দিশার কথা শুনে মেঘ মিররের দিক থেকে চোখ সরিয়ে দিশার দিকে তাকালো। তারপর বেশ শান্ত স্বরে বলল, কেন? দিশা দাঁতে দাঁত চেপে বলল, কেন মানে? তুই জানিস না তোর বিয়েটা কার সাথে হচ্ছে? জানি তো। মেঘের কথা শুনে দিশা অসহায় কণ্ঠে বলল, জানিস যখন তখন বিয়েটা কেন ভেঙে দিচ্ছিস না মেয়ে? আবির তোকে শুধুমাত্র চাচুর প্রপার্টির জন্য বিয়ে করতে চাইছে। ও একদমই ভালো ছেলে নয়, ও একটা লোভী ছেলে। ওর স্বার্থ সিদ্ধি হাসিল করা হয়ে গেলে একদিন ও তোকে ইউজ করার টিস্যুর মতো রাস্তায় ছুঁড়ে ফেলে দিবে। সব জেনে শুনে কেন নিজের পায়ে কুড়াল মারছিস মেয়ে? দিশার কথা শেষ হতেই মেঘ ওর দিকে তাকিয়ে ম্লান হাসলো। তারপর শীতল কণ্ঠে বলল, এই বিয়েটা করলে হয়তো ভবিষ্যতে আমাকে অনেক কষ্ট পেতে হবে, কিন্তু যদি আজকে বিয়েটা ভেঙে দিই তাহলে আমার বাবাই খুব কষ্ট পাবে। আমার উপর থেকে ওনার বিশ্বাস উঠে যাবে, ওনাকে সবার সামনে ছোট হতে হবে। তাই আমার যত কষ্টই হোক না কেন আমি সব চুপচাপ সহ্য করে নিতে পারবো, কিন্তু আমার বাবাইকে আমার কারণে কোনো কষ্টই পেতে দিব না। মেঘের কথা শুনে দিশা ওর দিকে কিছুক্ষণ নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর ভাঙা কণ্ঠে বলল, নিজের বাবাকেই তো কষ্ট দিতে পারবি না, তাহলে তোকে যেই মানুষটা এত ভালোবাসে তাকে কিভাবে কষ্ট দিবি? একটাবার ভাববি না যে সে তোকে ছাড়া কিভাবে থাকবে? প্রশ্ন শুনে মেঘ শুকনো একটা ঢোক গিলল। এতক্ষণ ধরে অনেক কষ্টে ও নিজের কান্না চেপে রেখেছে, কিন্তু দিশার কথায় ওর বুক ফেটে আবারও কান্না আসতে চাইছে। মেঘকে নিশ্চুপ হয়ে বসে থাকতে দেখে দিশা আবারও বলল, কি রে, চুপ করে বসে আছিস কেন? আমার প্রশ্নের আনসার দে। তুই তো বিয়ে করে চলে যাবি, তারপর আহান ভাইয়ার কি হবে? মেঘ অনেক কষ্টে নিজের কান্নাটাকে চেপে রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কিচ্ছু হবে না। কারোর জন্য কারোর লাইফ থেমে থাকে নাকি? আমার বিয়ে হয়ে গেলে উনিও কিছুদিন পর ওনার মনের মতো কাউকে একটা বিয়ে করে সুখের শান্তিতে সংসার করবেন। মেঘের কথা শেষ হতেই দিশা তাচ্ছিল্য হেসে বলল, কত সহজে কথাগুলো বলে দিলি তাই না? কিন্তু যত সহজে কথাগুলো বলছিস সবকিছু অতটা সহজ না মেঘ। যাই হোক, তোর যা ইচ্ছে তুই তাই কর। আমি আর তোর সাথে এই বিষয়ে কোনো কথা বলবো না। কথাটা বলে দিশা হনহন করে রুম থেকে বের হয়ে গেল। দিশা বের হয়ে যেতে মেঘ গিয়ে রুমের দরজাটা লক করে দিল। তারপর দরজার সাথে পিঠ ঠেকিয়ে ফ্লোরে বসে ফুপিয়ে কেঁদে উঠল। মেঘের মনে হচ্ছে কেউ ওর কলিজায় হাতুড়ি দিয়ে ক্রমাগত আঘাত করছে। যন্ত্রণায় ওর শ্বাস রুদ্ধ হয়ে আসছে। মেঘ বুকের উপর হাত রেখে হিচকি দিতে দিতে বলল, আমি এখন কি করবো আল্লাহ, তুমি আমাকে বলে দাও। আমার কাছে যে আবিরকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই। নিজের স্বার্থের জন্য কিছুতেই আমি আমার বাবাইকে কষ্ট দিতে পারবো না, কারণ আমি ছাড়া যে আমার বাবাইয়ের আর কেউ নেই। আজকে আবির আর মেঘের বিয়ে। যদিও ওদের বিয়েটা এক সপ্তাহ পরে হওয়ার কথা ছিল, কিন্তু সেই দিন রাতে আহান আজম রহমানকে হুমকি দেওয়ার পর উনি প্রচণ্ড রেগে যান। আর রাগের মাথায় দুদিনের মধ্যে ঘরোয়াভাবে মেঘকে আবিরের সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্তটা নেন। অভি আর দিশা মিলে আজম রহমানকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে যাতে উনি এত তাড়াতাড়ি মেঘের বিয়েটা না দেন, কিন্তু উনি ওনার সিদ্ধান্ত থেকে এক পাও নড়েননি। তাই ওরা বিরক্ত হয়ে আজম রহমানের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। দুপুর 2টা 25।
ড্রয়িং রুমে সোফার উপর শেরওয়ানি পরে হাতে পায়ে ব্যান্ডেজ নিয়ে বসে আছে আবির। ওর সোজাসুজি অপর পাশের সোফায় আজম রহমান আর কাজী বসে আছে। ওনারা ছাড়া আত্মীয় স্বজন বলতে শুধুমাত্র আবিরের বাবা মা আর অভির বাবা মা এখানে এসেছে। এছাড়া আজম রহমান বাইরের কোনো লোককে বিয়েতে ইনভাইট করেনি। বাইরের লোক তো দূরের কথা, অন্য কোনো আত্মীয় স্বজনদেরকেও এই বিয়ের ব্যাপারে কিছুই জানানো হয়নি, কারণ উনি চান না এই ব্যাপারে কোনোভাবে আহান কিছু জানতে পারুক। ড্রয়িং রুমের এক পাশে রাগী মুড নিয়ে দাঁড়িয়ে আছে দিশা আর অভি। দুজনের দৃষ্টি আবিরের দিকে স্থির। ওরা শুধু ভাবছে মানুষ ঠিক কতটা আহাম্মক মার্কা হলে স্ব ইচ্ছায় লাফাতে লাফাতে এসে আগুনের কুয়ার মধ্যে ঝাঁপ দিতে চায়। দিশার আগে ফুঁসতে ফুঁসতে অভিকে উদ্দেশ্য করে বলল, দেখেছো, গত পরশুদিন আহান ভাইয়ের হাতে এত মার খাওয়ার পরেও নির্লজ্জটার একটুও শিক্ষা হয়নি। আজকে আবার হাত পায়ে ব্যান্ডেজ নিয়ে সেজে গুজে বিয়ে করতে চলে এসেছে। হাওয়াতে কোথাও ইচ্ছে তো করছে ওর মুখ কেটে ওকে গরম তেলে ফ্রাই করতে। দিশার কথা শেষ হতেই অভি হাতের ঘড়িতে টাইম দেখতে দেখতে বলল, কুল ডাউন, চুপচাপ দাঁড়িয়ে শুধুমাত্র দেখতে থাকো এখানে আজকে ঠিক কি কি হয়। দিশা ঝাঝালো স্বরে বলল, তোমার ইচ্ছে হলে তুমি গিয়ে দেখতে পারো, আমার এসব ফালতু ড্রামা দেখার কোনো ইচ্ছে নেই। কথাটা বলে দিশা সিঁড়ি বেয়ে উপরের দিকে যেতে নিলেই আজম রহমান গলা ছেড়ে দিশাকে ডেকে বললেন, দিশা মামনি, যাও মেঘকে নিচে নিয়ে আসো। কথাটা শুনে দিশা দাঁড়িয়ে গেল। তারপর পেছন ঘুরে অভির দিকে রাগে দৃষ্টিতে তাকাতে অভি ওর চোখ দিয়ে ইশারা করে মেঘকে নিয়ে আসতে বলল। এতে যেন দিশার রাগ আরও কয়েকশো গুণ বেড়ে গেল। ও রেগে বোম হয়ে হনহন করে উপরে চলে গেল। বিয়ের জন্য যে কাগজপত্রগুলো দরকার সেগুলো সব রেডি হয়ে গেছে। এখন শুধুমাত্র মেঘকে নিয়ে আসলেই কাজে বিয়ে পড়ানো শুরু করবে। অভি চিন্তিত মুখ করে বারবার নিজের ঘড়িতে থাকা সময়ের কাঁটা দেখে যাচ্ছে। টেনশনে ওর কপালের রক ফুলে উঠেছে। ও বারবার দ্রুত প্রায় সিঁড়ির এই পাশ থেকে ও পাশ পায়চারি করে যাচ্ছে। এর মধ্যেই দিশা মেঘকে নিয়ে নিচে নেমে এলো। অভি তাকিয়ে দেখলো মেঘের কেমন বিধ্বস্ত দেখাচ্ছে। অভি মেঘকে কিছু বলতে যাবে তার আগে আজম রহমান দিশাকে ডেকে বললেন মেঘকে নিয়ে গিয়ে আবিরের পাশে বসিয়ে দিতে। আজম রহমানের কথা শুনে দিশা অনিচ্ছা সত্ত্বেও মেঘকে নিয়ে ধীরে ধীরে পায়ে ড্রয়িং রুমের সোফার দিকে এগিয়ে যেতে লাগলো। কিন্তু হঠাৎ করে দরজায় কলিং বেল বাজার শব্দে মেঘ আর দিশা দুজনেই চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। বাকিরাও সবে ভ্রু কুচকে দরজার দিকে তাকালেন। তাকিয়ে ভাবতে লাগলো এই সময় তো কারোর বাড়িতে ভেতরে আসার কথা না, কারণ আজম রহমান আগে ওনার গার্ডসদেরকে বারণ করে দিয়েছে যাতে ওনার অনুমতি ছাড়া বাইরের কেউ ভিতরে ঢুকতে না দেওয়া হয়। তাহলে এই সময় কি আসলো ওরা সেটাই বুঝতে পারছে না। সবার ভাবনার মাঝে অভি এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই মেঘ সহ ড্রয়িং রুমে উপস্থিত সবাই চমকে গেল, কারণ দরজার সামনে আহান দাঁড়িয়ে আছে আর ওর গার্ডাররা আজম রহমানের গার্ডদের মাথায় রিভলভার পয়েন্ট করে দাঁড়িয়ে আছে। আহানকে আজকে অন্য দিনের থেকে একদম আলাদা দেখাচ্ছে। ওর চোখে মুখে হিংস্র ভাব ফুটে উঠেছে। ওর মাথার চুলগুলো যেন উস্কো খুস্কো হয়ে কপালে পড়ে আছে। মেঘ এক পলক আহানের দিকে তাকিয়ে দ্রুত নিজের মাথাটা নিচু করে ফেলল। আহান কাউকে তোয়াক্কা না করে দু এক পা করে এগিয়ে এসে মেঘের মুখোমুখি দাঁড়ালো। আহানকে এত কাছাকাছি এসে দাঁড়াতে দেখে মেঘ কাঁচুমাচু হয়ে কিছুটা পিছিয়ে গেল। আহান স্থির দৃষ্টিতে মেঘের মুখের দিকে তাকিয়ে আছে। আহানকে দেখে আজম রহমান অবাক হওয়ার সাথে সাথে ভীষণ রেগেও গেলেন। রাগে গজগজ করতে করতে উনি বসা থেকে দাঁড়িয়ে আহানের দিকে এগিয়ে আসতে আসতে বললেন, তোমার সাহস তো কম নয়, তুমি আবার আমার বাড়িতে ঢুকেছো। আজকে তোমাকে এমন শিক্ষা দেবো যে তুমি সারা জীবন সেটা মনে রাখবে। আজম রহমান কথাটা শেষ করার সাথে সাথেই আহান নিজের জায়গায় দাঁড়িয়ে ওর হাতে থাকা রিভলভারটা আজম রহমানের দিকে পয়েন্ট করলো। তারপর আজম রহমানকে উদ্দেশ্য করে শক্ত কণ্ঠে বলল, ডট টুডে মিস্টার রহমান, অন্তত আজকের দিনে আপনি আমার আর আমার ভালোবাসার মতো আসার চেষ্টা করবেন না প্লিজ। কারণ আপনি যদি আমার থেকে আমার ভালোবাসার মানুষটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করেন তাহলে আমিও আমার ভালোবাসার মানুষটাকে ফিরে পাওয়ার জন্য তাকে এতিম করতে দ্বিতীয়বার ভাববো না। আহানের কথা শুনে মেঘ কিছুটা উঁচু স্বরে বলে উঠল, আহান, কি বলছেন এসব? মাথা ঠিক আছে আপনার? মুখ সামলে কথা বলুন। আহান অগ্নিদৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে ধমকের স্বরে বলল, জাস্ট শাট আপ, ওকে, জাস্ট শাট আপ। এখানে একদম চুপচাপ দাঁড়িয়ে থেকো। ভুলেও যদি মুখ থেকে একটা সিঙ্গেল ওয়ার্ডও বের করেছো
তাহলে তোমার কপালে আজকে দুঃখ আছে মেঘ। আহান কথাটা শেষ করতে না করতেই আজম রহমান এসে ওর শার্টের কলার চেপে ধরলো, তারপর দাঁতের দাঁত চেপে বলল, স্টুপিডের বাচ্চা, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে হুমকি দেস? যা, বের হয়ে যা আমার বাড়ি থেকে, নাহলে তোকে আজকে টুকরো টুকরো করে মাটিতে পুঁতে ফেলবো। কথাটা বলে আজম রহমান আহানের কলার ধরে টেনে ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু আহানকে নিজের জায়গা থেকে বিন্দু পরিমাণও নড়াতে পারলেন না। আহান ওর হাতে থাকা রিভলভারটা নিজের কপালে ঠিকই হালকা স্লাইড করে বিড়বিড় করতে করতে বললেন, কিছু মানুষ কখনো শুধরোয় না, ভালোভাবে এদের সাথে কথা বললে সেই কথা কখনো এদের কান অব্দি পৌঁছায় না। এটা তো শুধু তেরামির ভাষা বোঝে। কথাটা বলে আহান ওর গার্ডদের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করলো। ও ইশারা করার সাথে সাথে দুইজন গার্ড ঘরের মধ্যে ঢুকে আজম রহমানকে আহানের থেকে ছাড়িয়ে নিল। তারপর দুজন ওনার দুপাশে হাত শক্ত করে চেপে ধরে ওনাকে নিয়ে গিয়ে এক পাশে দাঁড় করালেন। আজম রহমান ওদের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো ঠিকই, কিন্তু ব্যর্থ হলো। উনি ছটফট করতে করতে অভির দিকে তাকিয়ে ব্যস্ত স্বরে বলল, অভি, হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? দেখছো না ওরা আমাকে আটকে রেখেছে? এদেরকে সরাও আমার কাছ থেকে। অভি প্যান্টের পকেটে দু হাত গুজে সোজা হয়ে দাঁড়িয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, সরি চাচ্চু, আমার এখানে কিছুই করার নেই। আই অ্যাম হেল্পলেস। অভির এমন গা ছাড়া ভাব দেখে আজম রহমান যেন হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। আজম রহমানকে ছটফট করতে দেখে মেঘ আহানের দিকে রাগী দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে দ্রুত পায়ে আজম রহমানের দিকে এগিয়ে যেতে লাগলো, কিন্তু দু কদম এগিয়ে যেতেই আহান এসে চট করে ওর হাত ধরে ফেলল। তারপর ওকে নিজের দিকে ঘুরিয়ে ভ্রু কুঁচকে বলল, তুমি ওইদিকে কোথায় যাচ্ছ রিয়া পাখি? তোমার ওইদিকে কোনো কাজ নেই? মেঘ আহানের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, আপনার লোকদের বলুন আমার বাবাইকে ছেড়ে দিতে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আহান। আহান বলল, ছেড়ে তো দেবই, তার আগে ছোট একটা কাজ বাকি আছে। আগে সেই কাজটা কমপ্লিট করে নিই, তারপর তোমাকে বাবাকে ছেড়ে তো দেবই, ওনাকে পাশে বসিয়ে মিষ্টিও খাওয়াবো সাথে। মেঘ ভ্রু কুঁচকে বলল। কি কাজ? আহান মেঘের হাত ধরে টেনে ওকে সোফার দিকে নিয়ে যেতে যেতে বলল, আমাদের বিয়ের কাজ। কথাটা বলে আহান মেঘকে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিয়ে নিজেও ওর পাশে বসে পড়ল। মেঘ আহানকে উদ্দেশ্য করে অবাক কণ্ঠে বলল, আমাদের বিয়ে মানে? মানে আজকে এই মুহূর্তে ধর্মীয়ভাবে এবং আইনতভাবে তোমার আর আমার বিয়ে হবে। কথাটা বলে আহান ওর হাতের উল্টো পিঠে তাকিয়ে ঘড়িতে একবার সময় দেখে নিল, তারপর কাজীর দিকে তাকিয়ে ব্যস্ত স্বরে বলল, কাজী সাহেব, পাত্রের কাগজপত্রগুলো আবার নতুন করে রেডি করুন, কারণ মেঘের সাথে আবিরের নয়, আমার বিয়ে হবে। আহানের কথা শুনে কাজী ড্যাব ড্যাব করে বোকার মতো কিছুক্ষণ আহানের দিকে তাকিয়ে থেকে নিজের কাজে মনোযোগ দিল। কাজের সাথে কথা বলেই আহান প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে ওর লয়ারকে এখানে আসতে বলল। মেঘ হতভম্ব হয়ে আহানের কাণ্ড দেখছে। দিশা খুশিতে গদগদ হয়ে অভির হাত আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। আবিরের মা আর আবির রাগে ফুঁসছে, কারণ ওনাদের এতদিনের প্ল্যান আহান এসে এক বালতি পানি ঢেলে দিল। কিন্তু আপাতত ওনাদের এসব দেখা ছাড়া আর কোনো কাজই নেই।